আমরা ডিফারেন্ট টাইপস অফ পলিমার এর মধ্যে প্লাস্টিক, লাস্ট ক্লাসে প্লাস্টিক সম্পর্কে লেকচার দেওয়া হয়েছে। তাহলে পলিমার হবে, অর্গানিক কম্পাউন্ড হবে, ন্যাচারাল হইতে পারে, সিনথেটিক হইতে পারে, হাই মলিকুলার ওয়েট হবে এবং একই ধরনের রিপিটিটিভ স্ট্রাকচার ইউনিট পাওয়া যাবে। মনোমারের ডিফারেন্ট রিপিটিটিভ স্ট্রাকচার যখন পাওয়া যাবে তাদেরকে আমরা পলিমার বলবো। লার্জ চেইন থাকে, এক একটা চেইনের মধ্যে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সাধারণত কোভ্যালেন্ট বন্ড থাকে, বা একটা মনোমারের সাথে আরেকটা মনোমারের মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। পলিমার গুলোকে আমরা ম্যাক্রোমলিকুলও বলি। তাহলে ইন জেনারেল যদি বলা হয়, পলিমার এর মধ্যে ফাইবার আছে, প্লাস্টিক আছে, ইলাস্ট্রোমার আছে। এর ভিতরে প্লাস্টিকের মধ্যে থার্মোপ্লাস্টিক, থার্মোসেট প্লাস্টিক। পলিমারের যদি অন্যভাবে ক্লাসিফিকেশনে যাওয়া হয়, অরিজিনের উপর ডিপেন্ড করে যে পলিমারটা কিভাবে এক্সট্রাক্ট করা হচ্ছে, ন্যাচারাল বা সিনথেটিক হইতে পারে। স্ট্রাকচারের উপর যদি ডিপেন্ড করা হয়, সেমি ক্রিস্টালাইন, অ্যামরফাস, সে লিকুইড এর মতো হবে নাকি সেমি সলিড হবে নাকি সেমি ক্রিস্টাল ফর্ম করবে, তার উপর ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আবার পলিমারাইজেশন মেকানিজম কেমন হবে, যেমন থার্মোপ্লাস্টিকেই পলিমারাইজেশনটা একটা ছিল এডিশনাল পলিমারাইজেশন, একটা ছিল কনডেনসেশনাল পলিমারাইজেশন। আবার হচ্ছে যে টেম্পারেচারের সাথে বিহেভিয়ার কেমন শো করবে, থার্মোপ্লাস্টিকে বারবার টেম্পারেচারে রিশেপ করা যায়, থার্মোসেটে রিশেপ করা যায় না। তাহলে অ্যাকর্ডিং টু বিহেভিয়ার উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক এইভাবে ভাগ করা যায়। অ্যাকর্ডিং টু দি অ্যাপ্লিকেশনস, ইলাস্টোমার এর এক ধরনের অ্যাপ্লিকেশন, প্লাস্টিকের এক ধরনের অ্যাপ্লিকেশন, ফাইবারের এক ধরনের অ্যাপ্লিকেশন, এরপর অ্যাডিসিভস যেগুলো আছে তাদের এক ধরনের অ্যাপ্লিকেশন। আবার অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন, অ্যাক্রিলিক্স বা অ্যাক্রিলোনাইট্রাইল অথবা ভিনাইলস, এগুলো এক এক ধরনের অ্যাপ্লিকেশন অনুযায়ী আবার ক্লাসিফাইড করা যায়। তাহলে পলিমারকে যদি এরকম বলি যে আবার বেসিক চেইন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় হোমোপলিমার, একটাকে বলা হচ্ছে কোপলিমার। হোমোপলিমার কখন বলা হবে, যখন একই ধরনের মনোমার, একই ধরনের দুইটা মনোমার মিলে একটা পলিমার তৈরি হবে, তখন সেটাকে বলা হচ্ছে হোমোপলিমার। তাহলে মনোমারটা যদি একই মনোমার হয়, এরকম মনোমার এক হইতে হইতে অনেক লার্জার একটা চেইন তৈরি করতেছে, এটাকে হোমোপলিমার বলে। যেমন মনোমার, এখানে ইথিলিন হচ্ছে মনোমার, এটা লার্জার ইথিলিন মলিকুল গুলো অ্যাড হইতে হইতে একটা রিপিটিটিভ ইউনিট তৈরি করতেছে, যেটাকে আমরা পলিথিনিল বলতেছি। কোপলিমারের ক্ষেত্রে কি হবে, মনোমার হবে মিনিমাম দুইটা, মানে মিনিমাম দুইটা ডিফারেন্ট মনোমার যদি হয়, তখন সেটাকে বলা হচ্ছে টু মনোমার। আবার হইতে পারে যে দুইটা রিপিটিটিভ ইউনিটে হইতে পারে, যে প্রথমে যেমন দুইটা মনোমারের ক্ষেত্রে রিপিটেশনটা কিভাবে হবে, প্রথমে একটা মনোমার হবে, তার সাথে আরেকটা মনোমার হবে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা বারবার রিপিটেড হবে। তাহলে এখানে দেখো, যেমন ইথিলিন, এরপরে হচ্ছে যে এই অংশটা, এই যে ও এর পরে যে অংশটা দেওয়া, এটা মানে হচ্ছে যে কার্বক্সিল মূলক। তাহলে 1 2 3 এটাকে আমরা বলতেছি প্রোপানয়িক অ্যাসিড 1 প্রোপানয়িক অ্যাসিড। তাহলে ইথিলিনের সাথে এই 1 প্রোপানয়িক অ্যাসিড, এটার আবার বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিড। তাহলে এই দুইটা যখন মিক্সড হচ্ছে, দুইটা ডিফারেন্ট মনোমার, তাহলে প্রথম মনোমার আর সেকেন্ড মনোমার দুইটা মিলে যখন পলিমার হচ্ছে, তখন এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড, এই দুইটা ডাবল বন্ড উঠে যাচ্ছে, উঠে তারা একটা সিঙ্গেল বন্ড তৈরি করতেছে। তাহলে প্রথম দুইটা ছিল ইথিলিনের, তারপরের কার্বনটা হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিডের, তারপরে আবার দুইটা কার্বন হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিডের, পরে হচ্ছে আবার ইথিলিনের কার্বনগুলো আসতেছে। এভাবে করে যখন রিপিটিটিভ ইউনিট হয়ে যখন পলিমার তৈরি করে, তখন সেটাকে কোপলিমার বলে। তাহলে পলি মানে হচ্ছে যেহেতু মেনি, আর মার মানে হচ্ছে যে মনোমার, তাহলে একই ধরনের রিপিটিটিভ ইউনিট যখন অনেকগুলা হবে, তখন সেটাকে আমরা পলিমার বলতে পারি। তাহলে এই পলিমারের আবার চেইন গুলা কেমন হবে, মানে কি চেইনে একটার সাথে একটা লিংক থাকবে, সেই অনুযায়ী আবার নামকরণ করা যায়। যেমন এইখানে প্রথম পলিইথিলিনের ক্ষেত্রে
এই যে CH মানে CH2 এই অংশটা বারবার রিপিটিটিভ হচ্ছে। পলিভিনাইল ক্লোরাইডে CH2CHCl এই অংশটা বারবার রিপিটিটিভ হচ্ছে, বারবার রিপিটিটিভ হচ্ছে। প্রোপিলিনের ক্ষেত্রে, পলিপ্রোপিলিনের ক্ষেত্রে CH2CH3 এই অংশটা বারবার রিপিটিটিভ হচ্ছে। এখন তাহলে চেইনের মধ্যে একটা একটার সাথে কিভাবে রিলেশন থাকবে তার উপর ডিপেন্ড করে লিনিয়ার হইতে পারে। যেমন পলিইথিলিন এটা একটা লিনিয়ার, পলিভিনাইল ক্লোরাইড এটা একটা লিনিয়ার, এরকম একটা লিনিয়ার হইতে পারে। তাহলে একটা চেইনের সাথে আরেকটা চেইনের মধ্যে বন্ডিংটা হবে কোভালেন্ট বন্ড হবে। আরেকটা হতে পারে ব্রাঞ্চড হইতে পারে। ব্রাঞ্চড হইলে কিরকম হবে যে মনোবারের সাথে যে কোনো এক দিক থেকে একটা ব্রাঞ্চ হিসাবে আরেকটা আহ, একটা বা দুইটা কার্বনের একটা ব্রাঞ্চ বের হইতে পারে, বা অন্য মূলকও হইতে পারে। ক্রস লিঙ্ক যখন হবে দুইটা স্টেট চেইনের সাথে বা দুইটা স্টেট চেইনের সাথে মিনিমাম একটা রিলেশন থাকবে, পাশাপাশি দুইটার মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে, এটাকে বলা হচ্ছে ক্রস লিঙ্ক। আরেকটা হতে পারে নেটওয়ার্ক, যখন কোন একটা একটা কার্বনের সাথে আরেকটা কার্বন সার্কুলার ভাবে অ্যাড হবে তখন সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। তো লিনিয়ারের সাথে ব্রাঞ্চ, ক্রস লিঙ্কটা আরেকবার একটু বলেন, ক্রস লিঙ্ক। ক্রস লিঙ্কের মধ্যে হচ্ছে দুইটা চেইনের মধ্যে একটার সাথে আর একটা চেইনের মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে, বা কার্বন কার্বন বন্ড যখন তৈরি হবে তখন সেটাকে বলা হচ্ছে ক্রস লিঙ্ক। এটার এক্সাম্পলটা আরেকটু পরে আসতেছে, তখন বোঝা যাবে আর কি, যখন রিয়েল এক্সাম্পল দেখে দেখানো হবে। তো লিনিয়ারের চাইতে ব্রাঞ্চের মধ্যে দেখা যাচ্ছে স্ট্রেংথ বেশি থাকবে, যেহেতু দুইটা চেইনের মধ্যে বন্ডিং আছে। এর চাইতে ক্রস লিঙ্কের মধ্যে আরো বেশি বন্ডিং থাকবে, নেটওয়ার্কের মধ্যে আরো বেশি স্ট্রেংথ থাকবে। আচ্ছা, এটাকে যদি দেখি যে আহ, প্রথম উপরের বাম পাশের যে ফিগারটা দেখো, উপরের একটা চেইন, ইয়েলো কালারের যে চেইনটা, এটা যদি কার্বন হয়, এর সাথে হঠাৎ করে আবার নিচে আরেকটা চেইন আসতেছে, এই কারণে আমরা এটাকে বলতেছি ব্রাঞ্চড। শুধু যদি খালি উপরেরটা থাকতো তখন সেটাকে আমরা বলতাম লিনিয়ার। তো একটা লিনিয়ার চেইন থেকে আরেকটা লিনিয়ার চেইন যখন একটার সাথে আরেকটা থাকতেছে তখন সেটাকে আমরা বলতেছি ব্রাঞ্চড। এরপর এটা হচ্ছে আইসোট্যাকটিক পলিপ্রোপিলিন। এখানে কেমন হচ্ছে দেখো, একটা লিনিয়ার চেইন, একটা লিনিয়ার চেইন, এই লিনিয়ার চেইনের সবগুলা CH3 মূলক, প্রথমটা CH2, এই মূলকটা CH2, এরপরে এইটা CH, এখানে CH3, আবার CH2 CH CH3 CH2 CH CH3, এরকম করে একই একটার পর একটা যখন অ্যাড হচ্ছে তখন এই রিলেশনটাকে বলা হচ্ছে আইসোট্যাকটিক। আর নিচের যে লোয়ার লেফট যে ফিগারটা সেটা হচ্ছে সিন্ডিওট্যাকটিক। এটার ভিতরে ডিফারেন্সটা কি? স্ট্রাকচার একই রকম, দেখো CH2 CH CH3 CH2 CH CH3, বাট একটা আর একটার হচ্ছে প্রতিবিম্বর মতো যখন হবে তখন সেটাকে বলে সিন্ডিওট্যাকটিক। আইসোট্যাকটিকের ক্ষেত্রে সবগুলা CH3 একই দিকে, আর সিন্ডিওট্যাকটিকের ক্ষেত্রে একটা CH3 যেদিকে থাকবে ব্রাঞ্চের, তার পরের CH3টা তার অপোজিটে থাকতেছে, এটাকে আমরা বলতেছি সিন্ডিওট্যাকটিক। আরেকটা হতে পারে অ্যাট্যাকটিক। অ্যাট্যাকটিকের মধ্যে যদি কোনো এরকম নির্দিষ্ট কোনো ট্রেড না থাকে, যেমন আইসোট্যাকটিকে সবগুলাই উপরে, সিন্ডিওট্যাকটিকে সবগুলাই নিচে, কিন্তু এরকম যদি সিকোয়েন্সিয়াল ভাবে না থাকে, যে একটা উপরে একটা নিচেই যদি না থাকে, আবার যেমন দুই তিনটে উপরে থাকলো আবার একটা নিচে থাকলো, আবার দুই তিনটে নিচে থাকলো একটা উপরে থাকলো, এরকম যদি র্যান্ডম ভাবে হয় তখন সেটাকে বলা হচ্ছে অ্যাট্যাকটিক। মানে অ্যাট্যাকটিক বলতে এর সাথে একটা করে চেইন আছে ঠিকই, বাট চেইনের কোনো সিকোয়েন্স নাই যে এই সিকোয়েন্স অনুযায়ী হবে, যদি এরকম হয় তখন সেটাকে বলা হচ্ছে অ্যাট্যাকটিভ। স্যার এরা সবাই হোমোপলিমার না? এখানে সবাই হোমোপলিমার নাও হইতে পারে, নাও হইতে পারে কেন? কারণ দেখো এই CH3 এর পরিবর্তে যদি এরকম হয় যে CH এর সাথে Cl থাকলো, এই যে আমরা আইসোট্যাকটিক বা সিন্ডিওট্যাকটিক বা অ্যাট্যাকটিকের যে এক্সাম্পল গুলো বললাম, এরকম CH3 মূলকের পরিবর্তে এই যে গ্রিন তিনটা একই হাইড্রোজেন না হয় একটা তো ক্লোরিনও হইতে পারে, তাতেও সমস্যা নাই। তো হোমোপলিমারই যে হইতে
হোমোপলিমারই যে হইতে হবে, হোমোপলিমার তো এখানে না, কারণ হচ্ছে দেখো CH2 আর একটা হচ্ছে CH3, তাতেও তো হোমোপলিমার না আর কি, নট নেসেসারি যে দুইটা হোমোপলিমারই জিনিসই তো হইতে হবে। বারবার আছে। মানে দুইটা জিনিসই তো বারবার আসে সেই হিসেবে বললাম। এখানে দেখো ওই ফিগারটাই এইভাবে কার্বন কার্বন দিয়ে দেখানো হয়েছে, সিমিলার জিনিসটাই। তাহলে আইসোট্যাকটিকে কি হচ্ছে, দেখো CH, এই যে কার্বনের যে বন্ড গুলা থাকতেছে এর সাথে একটা করে আর মানে CH3 মূলক চলে আসতেছে, অথবা CH3 CH2 এরকম মূলক আসতেছে, মিথাইল মূলক বা ইথাইল মূলক, প্রোপাইল মূলক, এই ধরনের মূলক গুলো এখানে অ্যাড হচ্ছে। তাহলে এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলতেছি আইসোট্যাকটিক। সিনডিওট্যাকটিকে কি হবে, সবগুলা আর যদি আমার একই দিকে থাকে, সবগুলা আর যদি একই দিকে থাকে তখন সেটাকে আমরা বলতেছি সিনডিওট্যাকটিক। আর অ্যাট্যাকটিকে কি হবে, অ্যাট্যাকটিকে যেটা হবে যে কোনো নির্দিষ্ট ফর্মুলেশন নাই যে এই ফর্মুলেশনেই হবে, যেমন আর এইচ এইচ আর আর এইচ আর এইচ আর এইচ, দেখো এক একটা এক এক রকম হইতেছে। আর সিনডিওট্যাকটিকে কি হচ্ছে, আর এইচ এইচ আর আর এইচ এইচ আর আর এইচ, তার মানে একটা নির্দিষ্ট ফর্ম ফলো করতেছে। আর আইসোট্যাকটিকে আর এইচ আর এইচ আর এইচ আর এইচ আর এইচ আর এইচ, একটা নির্দিষ্ট সিকোয়েন্সিয়াল ভাবে যাচ্ছে। এখানে এই আইসোট্যাকটিক, সিনডিওট্যাকটিক, অ্যাট্যাকটিক যেগুলাই হোক না কেন, সবগুলা কিন্তু দেখো টোটাল কেমিক্যাল কম্পোজিশন কিন্তু একই, কেমিক্যাল কম্পোজিশন একই, মানে টোটাল যে কয়টা কার্বন আছে, যে কয়টা হাইড্রোজেন আছে, বা যে কয়টা অন্য কোনো আর মূলক আছে, সবগুলার কোয়ান্টিটি কিন্তু সেম। বাট এখানে দেখা যাচ্ছে যে স্ট্রাকচারটা ডিফারেন্ট। তাহলে কেমিক্যাল কম্পোজিশন সেম কিন্তু স্ট্রাকচার যখন ডিফারেন্ট হয় তখন আমরা এটাকে বলি স্টেরিও আইসোমারিজম। একইভাবে আবার চার ধরনের আর্কিটেকচার হইতে পারে। প্রথমটা দেখো র্যান্ডম, এই যে আহ, এটা কোপলিমারের ক্ষেত্রে দেখো একটা কালো একটা লাল, এরপরে দুইটা কালো একটা লাল, আবার একটা কালো তিনটা লাল, এভাবে যদি র্যান্ডম ভাবে সাজানো থাকে এটাকে র্যান্ডম ওরিয়েন্টেশন বলে। অল্টারনেট ওরিয়েন্টেশনের মধ্যে কি একটা কালো একটা লাল, একটা কালো একটা লাল, এটাকে আমরা বলতেছি অল্টারনেট। ব্লকের ক্ষেত্রে দেখো চার পাঁচটা করে কালো, আবার চার পাঁচটা করে লাল, চার পাঁচটা করে কালো, চার পাঁচটা করে লাল, এরকম যদি হয় তখন সেটাকে বলতে একটা ব্লকই। আর ব্রাঞ্চের মধ্যে একটা নির্দিষ্ট ব্রাঞ্চ থাকবে, নির্দিষ্ট একটা চেইন থাকবে, চেইনের মাঝখান থেকে একটা দুইটা তিনটা এরকম করে ব্রাঞ্চ তৈরি হবে। তাহলে এটা হচ্ছে যে চেইন আকারে দেখা হয়, একটার পরে যখন একটা থাকে, দুইটা ডিফারেন্ট মনোমার যদি একটার পর একটা করে এরকম অ্যারেঞ্জড অবস্থায় থাকে তখন সেটাকে বলা হচ্ছে অল্টারনেটিং মনোমার। র্যান্ডম কখন হবে, যখন নির্দিষ্ট কোনো সিকোয়েন্স ভাবে না থাকবে তখন সেটাকে র্যান্ডম বলবো। ব্লক বলবো যখন একটা নির্দিষ্ট সংখ্যক একই ধরনের থাকবে, তারপর আবার নির্দিষ্ট সংখ্যা আরেক ধরনের থাকবে, তখন সেটাকে বলতেছি ব্লক পলিমার। আর দুইটা চেইন যখন পাশাপাশি থাকবে এই ব্রাঞ্চের মধ্যেই এটাকে আমরা বলতে পারি গ্রাফটেড কোপলিমার। মানে একটা চেইন থাকবে একরকম, আর তার পাশ থেকে একটা ব্রাঞ্চ তৈরি হবে যেগুলো আবার অন্যরকম, এরকম যদি হয় তখন সেটাকে গ্রাফটেড কোপলিমার বলে।